বেড়াতে যাওয়ার পুরো পয়সা উসুল হয় যদি ট্যুরিস্ট স্পট সুন্দর হওয়ার পাশাপাশি সেখানে পৌঁছানোর রাস্তাও সুন্দর হয়। আর যদি ঘর থেকে সরাসরি বরফ ঢাকা পাহাড়ের চূড়া দেখা যায় এবং একটু নিচের দিকে নামলেই পাহাড়ি নদীর জলে পা ভেজানোর সুযোগ থাকে, পরিচ্ছন্ন সুন্দর রিসোর্ট, ভালো খাওয়া দাওয়া আর কাছাকাছি কয়েকটা সাইট সিইং থাকলে তাহলে তো আর কথাই নেই। এই ভিডিওতে দেখাবো সুখিয়া পোখরির কাছেই লিটল ফরেস্ট হোমস্টে আর সংলগ্ন মিম টি এস্টেট, আর সেই সাথে ঘুরে আসবো লিটল রঙ্গিত রিভার বেড থেকে। আমরা এখন যাচ্ছি তাবাকসি থেকে সুখিয়া হয়ে মিমের দিকে। আর তাবাকসি থেকে সুখিয়া বাজার হয়ে মিম যাওয়ার রাস্তা এত সুন্দর বলে বোঝানো যাবে না। ভ্রমণের মধ্যে অনেকটাই জুড়ে থাকে পথ চলা, আর তাকে বাদ দিয়ে ভ্রমণের গল্প তো নিশ্চয়ই অসম্পূর্ণ। ইনি হলেন তাসি ভাই, আমাদের এবারের ট্রিপের সারথি। চলুন একটু কথা বলে নি ওনার সাথে। आप कहाँ का रहने वाले हो? हम वो नीचे मीम टी स्टेट का। ओ मीम का ही, मीम टी एस्टेट जहाँ वहीं पर ही? हाँ। अच्छा, उसी पे जो मीम बस्ती है उसमें? हाँ वहीं पर। अच्छा अच्छा अच्छा। পৌঁছে গেলাম সুখিয়া বাজার। এখানে আমাদের পূর্ব পরিচিত একটি দোকান থেকে একটু মিষ্টি আর অন্যান্য খাবার কিনে নিয়ে যাব মিমের পথে। দোকানে আমি আসি, ওম প্রকাশজির দোকান, আপকি পছন্দ অঞ্চলের বেস্ট মিষ্টির দোকান। কিছুক্ষণ গাড়িটা বাজারে দাঁড়াতে পেছন দিয়ে গাড়ির জ্যাম লেগে গেছিল, ওই জন্য গাড়িটা অনেকটা এগিয়ে রেখেছি। ভালোই হলো, আমাদের কিছুটা হাঁটা হলো সুখিয়া বাজারে। সুখিয়া পোখরি বাজার থেকে এই রাস্তাটা নেমে গেছে লেপ্টে জগতের দিকে। ওই সোজা রাস্তা ধরে যাবো আমরা মিমের দিকে, লিটল ফরেস্ট হোমস্টে। এই রাস্তাটা সোজা এগিয়ে গেছে ঘুমের দিকে। আমরা বাঁদিকে ঢুকে এলাম মিম টি এস্টেটের দিকে। সুখিয়া বাজার থেকে লিটল ফরেস্ট হোমস্টে 7 কিলোমিটারের আশেপাশে। সময় লাগে আধ ঘন্টা। গাড়ি ভাড়া করলে খরচ পড়বে 1200 থেকে 1500 টাকার মতো। তবে আমরা হোমস্টেতে বলে গাড়ির ব্যবস্থা করেছি। খরচ একই পড়লেও জায়গা খুঁজে বের করার টেনশন থাকে না। আর প্রায় সব হোমস্টেরই এনজেপি থেকে পিক আপ আর ড্রপের ব্যবস্থা থাকে, শুধু একটু আগে থেকে কথা বলে নিতে হয়। ঝকঝকে নীল আকাশ আর পান্না সবুজ পাইনের বন, সেই সাথে রাস্তা থেকে অনবরত কাঞ্চনজঙ্ঘা দর্শন। এই সৌন্দর্য থেকে চোখ ফেরানোই দায়। আজ যেন কাঞ্চনজঙ্ঘার আশেপাশে সবকটা শৃঙ্গ একেবারে পরিষ্কার হয়ে দৃশ্যমান। আর তার সঙ্গে তো রয়েইছে সবুজ গাছের পাতা ভেদ করে সূর্যের আলোর খেলা। পাহাড়ে এলে এই একই সূর্যের আলোই যেন কেমন রোমান্টিক আর মোলায়েম হয়ে যায়, নাকি দেখার চোখ আর মন দুটোই পাল্টে যায়, কে জানে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মিম টি এস্টেট এলাকায় ঢোকা যায় ঘুম হয়ে অথবা সুখিয়া পোখরি হয়ে। দূরত্ব মোটামুটি 85 কিলোমিটার। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। শেয়ার গাড়িতে এলেও কিন্তু মিম ফটকের বেশি ঢোকা যাবে না। তারপরে নিজেদের ভাড়া করা গাড়িই ভরসা। অবশ্য এখানে এসে আমাদের সারথি তাসি ভাইয়ের কাছে জানতে পারলাম যে শিলিগুড়ি শহরের দার্জিলিং মোড় থেকে অবশ্য ডাইরেক্ট মিম বস্তি পৌঁছানোর শেয়ার গাড়ি পাওয়া যায়। ভাড়া মাথাপিছু 350 টাকার মতো। অথবা ঘুম পৌঁছানোর শেয়ার গাড়ি, যেটা খুব সহজেই পাওয়া যাবে, সেই গাড়ি করে নিউ জলপাইগুড়ি থেকে ঘুম পৌঁছে যান। সেখান থেকে শেয়ার গাড়িতে সুখিয়া পোখরি বাজার, তারপর সুখিয়া পোখরি বাজার থেকে লিটল ফরেস্ট হোমসে যেতে হবে, হয় নিজেদের ভাড়া করা গাড়িতে, নইলে রিসোর্ট থেকে পাঠানো গাড়িতে। তবে সুখিয়া বাজার থেকে মিম পৌঁছানো শেয়ার গাড়ি সীমিত। মিম অফবিট লোকেশন, গাড়ির যাতায়াত অনেকটাই কম, তাই পথে কিছু দুর্লভ পশু পাখির দেখা পেলেও পেতে পারেন। যেমন আমরা পেলাম একটা বেজির প্রজাতির ইয়েলো থ্রোটেড মার্টিন। পুরো রেল দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে। এই রাস্তায় কিন্তু একবার দাঁড়ালে মন ভরে না, তাই বারবার ড্রাইভার ভাইকে অনুরোধ করতে হচ্ছিল গাড়ি থামানোর জন্যে। কে জানে আবার কবে কোন পাহাড়ি রাস্তায় এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো।
সুকিয়ার থেকে মিমের দিকে আসার সময় কন্টিনিউয়াসলি কাঞ্চনজঙ্ঘা ভিউ পাচ্ছিলাম রাস্তার মধ্যে। একটা জায়গা ফাঁকা দেখে দাঁড় করাতে বললাম তাসি ভাইকে, যাতে কাঞ্চনজঙ্ঘার ছবিটা নিতে পারি। दारुण फीलिंग्स লাগছে, आकाश परिष्कार परिच्छन्न, उन्हें सब मिला के बहुत ही अच्छा एक्सपीरियंस हो रहा है। मतलब বন্ধুদের সঙ্গে চলেছি পাহাড় ভ্রমণে, এক পাহাড়ি গন্তব্য ছেড়ে আর এক গন্তব্যের দিকে। এই পরিস্থিতিকে বর্ণনা করার মতো আর কোনো কিছুই বলার প্রয়োজন হয় না। এই বাঁক থেকেই রাস্তাটা উঠে গেছে আমাদের লিটল ফরেস্ট হোমস্টের দিকে, আর একটা রাস্তা সোজা বেরিয়ে গেছে মিম টি এস্টেট আর মিম বস্তির দিকে। একেবারে ওপরের 6 বেডেড রুমটা আমরা বুক করেছি। চারদিকে ফুলের মেলা, তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের কটেজের দিকে। ঘরের ডিটেলস পরে দেখাবো। এটা ডাইনিং হল, ওয়েলকাম টি সার্ভ হয়েছে। আমাদের স্বাগত জানাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর তার আদর মাখা আইভি লতাগুলো। এইদিকে রিসোর্টের টেরেস, চলুন দেখে আসি চারদিকটা কেমন দেখতে লাগছে টেরেস থেকে। এটা হচ্ছে বেসিক্যালি লাঞ্চ রুমের রুফটা, আর ওই ওপরে আমাদের 6 বেডের রুমটা। এই রকম ভিউ এটা পেতে গেলে এই সময় আসতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। এই ঠান্ডার মধ্যে ডিসেম্বর মাস পাইন গাছের সাথে এই যে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া, এক অভূতপূর্ব দৃশ্য। এইরকম পাইনের বন, আর ওই ওপরে আমরা থাকছি, আর তার ওপরে হচ্ছে একদম ওয়াচ টাওয়ারটা। এই হলো ওপর থেকে পুরো রিসোর্টটার একটা ওভারঅল ভিউ। পুরো জমিটা ধাপে ধাপে কেটে কটেজগুলো বানানো হয়েছে। পুরো রিসোর্টের বিভিন্ন জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘার কমপ্লিট ভিউ। আমরা যে ঘরে আছি সেটা 6 বেডেড, 1750 টাকা পার হেড পার ডে, সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর ইভিনিং টি। ঘর থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, সাথে আছে এমন একটা ব্যালকনি যেখানে বসেই সারাটা দিন কাটানো যায়। ঘরের সাথে অ্যাটাচড দুটো বড় মাপের বাথরুম। এর নিচের লেভেলে আছে 3টে কটেজ, সেগুলো 4 বেডেড, ভাড়া পার হেড পার ডে 2000 টাকা। গ্রাউন্ড ফ্লোরের ব্যাক সাইডেও আছে 3টে ঘর, এগুলো 1750 টাকা পার হেড পার ডে। এর মধ্যে 2টো ডবল বেড আর একটা ট্রিপল বেড। ডাইনিং রুমের ওপরে আছে একটা 6 বেডরুম। দারুণ সুন্দর ঘর আর তেমন সুন্দর ভিউ এখান থেকে। ভাড়া 1750 টাকা পার হেড পার ডে।
রিসর্টের বাগানে মৌসুমি ফুলের ভিড়, আর এটা একটা আপেল বাগান। কয়েকটা গাছে ছোট ছোট আপেলও হয়ে রয়েছে। আর এই হলো আপেল ফুল। এই রিজিয়নের কোনো হোমস্টেতে আমি এর আগে এরকম আপেল বাগান দেখিনি। तो थोड़ा बताइए ना, आपका ये होम स्टे आपने कब से चालू किया, कैसे आपने सोचा? कंस्ट्रक्शन 17 को स्टार्ट हुआ था। ऑलमोस्ट हम 2020 का नवंबर को हम गेस्ट रखना स्टार्ट किया। पिताजी तो कंस्ट्रक्शन में था, जी तो खुद बनाया प्लान। जी 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 पिताजी खुद बनाए। और ये टावर जो आपने बनाया ऊपर, वो एक तो एडवांटेज दे दिए, जो कि हम लोग को जाके उधर हाँ। पूरा एकदम व्यू हम लोग देख सकते हैं। थैंक यू। তবে আলাদা করে উল্লেখ করতে হয় এনাদের এই খাবার জায়গাটা। সুন্দর ডেকোরেশন, সাথে একদিকে পুরো গ্লাস উইন্ডো, আর কাঞ্চনজঙ্ঘা ভিউ যেন একটা বাড়তি ভ্যালু অ্যাড করেছে। আজ দুপুরের মেনু ছিল ভাত, ডাল, পাঁপড়, ফুলকপির কষা তরকারি আর সাথে মাটন। আমরা এসেছি কলকাতার ট্রাভেল ড্রিমসের ব্যবস্থাপনায়, আর এই খাওয়া দাওয়াটা ট্রাভেল ড্রিমসের একেবারে এক্সক্লুসিভ অ্যারেঞ্জমেন্ট। চলুন আমরা ঘুরে আসি লিটল রঙ্গিত রিভারবেড আর মিম টি এস্টেট থেকে। হোমস্টে থেকে নদী পৌঁছতে প্রায় ঘন্টাখানেক নিচের দিকে নামতে হবে। কাঁচা রাস্তা, গাড়ি ধীরে চলবে, তাই সময় আর কিলোমিটারের অঙ্ক ভুলে বাইরের সৌন্দর্যে মনোনিবেশ করাই বুদ্ধিমানের কাজ। নীল আকাশ, সবুজ চায়ের বাগান, মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডে বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা, চা বাগানের মাঝখান দিয়ে চলার রাস্তা। এই ল্যান্ডস্কেপ বোধহয় আপনি সারা জীবন ভুলতে পারবেন না। মনে রাখবেন, যারা দার্জিলিং থেকে সাইট সিইং প্ল্যান করছেন, চা বাগানের ট্রিপ হিসাবে মিমকে রাখতেই পারেন। দার্জিলিং থেকে দূরত্ব মাত্র 20-22 কিলোমিটার, সময় লাগে ঘন্টাখানেক। তাছাড়াও এর লোকেশন মানেভঞ্জং থেকে কাছে, তাই সান্দাকফু ট্রিপে যাওয়া বা ফেরার সময় 2-1 দিন এখানে কাটিয়ে গেলে ভালোই লাগবে। একটা সম্পূর্ণ অন্য স্বাদের ট্যুরিস্ট স্পট। রাস্তায় পড়বে ছবির মতো এই ছোট্ট গ্রাম মিম বস্তি। লিটল ফরেস্ট হোমস্টে ছাড়াও এই এলাকায় আরেকটা খুব জনপ্রিয় হোমস্টে আছে। সবগুলো হোমস্টের নাম্বারই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তবে আমরা ট্যুর করছি কলকাতা ট্রাভেল ড্রিমসের সাথে এক্সক্লুসিভ ট্রিপ। একেবারে এনজেপি টু এনজেপি ট্যুরের ব্যবস্থা ওনারা করে থাকেন, তাই কখনো কোনো অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমাদের চিন্তা করতে হয়নি। নদীর সামনে পৌঁছে তো কিছুক্ষণ হতচকিত হয়ে গেলাম তার অপরূপ সৌন্দর্য দেখে। আশেপাশে কোনো লোকালয় নেই, গাড়ি ঘোড়ার শব্দও নেই, চারপাশে শুধুই নদীর শব্দ। চোখের সামনে আপন খেয়ালে বয়ে চলেছে লিটল রঙ্গিত নদী। ঝকঝকে কাচের মতো জল, আর নিচে রং বেরঙের পাথর। ভেবে দেখুন, আপনারা আমাদের সঙ্গে এখানে বসে আছেন, পাশে আপনি আছেন, কল্পনা করুন এই হাতটা আপনি। এই যে বাঁশের সাঁকোটা দেখছেন, এটা পেরিয়ে নদীর ওপারে যাওয়া যায়। সেখানে একটা হোমস্টেও রয়েছে খুব সুন্দর লোকেশনে, নাম লিটল রঙ্গিত হোমস্টে। একেবারে নদীর ধারে এই হোমস্টেতে ক্যাম্পিংয়ের ব্যবস্থাও আছে। আসলে এটাই বিজনবাড়ির পাহাড়ের পাদদেশ। চললাম রঙ্গিত সুন্দরী, আবার ফিরে আসবো কোনো একদিন, হয়তো এভাবে দল বেঁধে নয়, হয়তো একা। আরো একান্ত করে সময় কাটাবো তোমার সাথে। একটা বড় পাথরের ওপর বসে থাকবো তোমার দিকে চেয়ে, তীর থেকে রঙিন নুড়ি ছুঁড়ে খুনসুটি করব তোমার সাথে, আরো একান্ত করে। হোমস্টেতে বলে রাখলে এনারা
লিটল রঙ্গিত রিভার বেডে যাওয়ার গাড়ির ব্যবস্থা করে দেন। মিম টি এস্টেট সাইট সিইংও তার সঙ্গে করে নিতে পারেন। এর জন্য অবশ্যই বাড়তি পেমেন্ট করতে হয়। লিটল ফরেস্ট হোমস্টে থেকে মিম টি এস্টেট 2.5 কিলোমিটারের মতো পথ। চাইলে একদিন ঘুরে আসতেই পারেন 150 বছরের পুরনো এই টি এস্টেট থেকে। চা বাগানের দুর্দান্ত ল্যান্ডস্কেপ মন ভালো করিয়ে দেবে। সাথে থাকবে টি প্রসেসিং দেখার সুযোগ। চা বাগান সংলগ্ন একটা রিসোর্টও রয়েছে থাকার জন্য। রিসোর্টের ঘরগুলো সবই কাঠের ডেকোরেশন করা, একেবারে আদর্শ ব্রিটিশ জামানার চা বাগানের ম্যানেজারের এক বাংলোর মতো। ঘরের ভেতর ঢুকলেই প্রতি মুহূর্তে সেটা মনে পড়বে। বিশেষ করে এই ঘরটা আমার দারুণ লাগলো। প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য এই ঘরের থেকে রোমান্টিক আর কি বা হতে পারে। আর তার সাথে ঘরের ঠিক বাইরেই এরকম প্রকৃতি। যদিও এখানে থাকার ভাড়াটা অন্যান্য হোমস্টে থেকে অনেকটাই বেশি। এটা ডাইনিং রুম, এটা দিয়ে সোজা বেরিয়ে গেলে বাইরে রিসেপশন। হোমস্টে রিসেপশনে চা পাতা বিক্রির ব্যবস্থাও রয়েছে। नॉर्मल एक वर्कर इसके लिए 8 किलो पत्ती डेली उठाएंगे, तब जाके आपका ये सब चाय बनता है। ये आपका साल में 2 बार प्लग किया जाता है। एक मिड मार्च का मंथ प्लग किया जाएगा, फिर आपका अक्टूबर को जो टॉप का पार्ट जो रहता है खाली उसको प्लग किया जाता है। এর আগে যে চাটা খেলাম সেটা হচ্ছে মুন ড্রপ, এক রকমের ফ্লেভার। তার সঙ্গে এটা যেটা খাচ্ছি দিস ইজ উলং টি, এর ফ্লেভার টোটালি অন্যরকম। তবে আমার পছন্দ মুন ড্রপটাই হলো। হ্যাঁ, মুন্ডপটাই বেশি ভালো। মানে খাওয়ার পরে মুখে যেন গন্ধ লেগে থাকছে মনে হচ্ছে। এই চায়ের বাগান আর রিসোর্ট এখন অ্যান্ড্রু ইউল কোম্পানির তত্ত্বাবধানে। জানতে পারলাম এখানে চা পাতা পুরোপুরি অর্গানিক পদ্ধতিতে প্রসেস করা হয়। স্টোর ম্যানেজার ভদ্রলোকই গাইড ফ্যাক্টরি ঘুরিয়ে দেখান। ফ্যাক্টরির ভেতরে আমাদের ক্যামেরা অ্যালাউ করা হয়নি, তাই ছবি দেখাতে পারলাম না। ভিতরে এখনও 150 বছরের পুরনো মেশিনারি ব্যবহার করেই চা তৈরি করা হয়। আর এই টি গার্ডেনের চা কিন্তু সাপ্লাই করা হয়ে থাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে এবং গেস্ট হাউসে। পরন্ত সূর্যের আলোতে কাঞ্চনজঙ্ঘা আর চা বাগানের এমন সৌন্দর্যকে আলাদা করে সেলাম করতেই হয়। রিসোর্টে ফিরে এসে রুমের দিকে যাওয়ার সময় থমকে দাঁড়ালাম বাগানের বেড়ার ধারে আইভি লতাগুলোর ধার ঘেঁষে। অবাক চোখে চেয়ে রইলাম দিগন্তের দিকে। সন্ধে নেমে আসছে চারদিকে, নেমে আসছে খুব তাড়াতাড়ি। অন্ধকার ঘিরে ধরছে যেন পাহাড়গুলোকে, আর পাইন গাছের চারপাশ ঘিরে ধরছে খুব তাড়াতাড়ি। বিন্দু বিন্দু আলো জ্বলে উঠেছে পাহাড়গুলোর গায়ে, অথচ কাঞ্চনজঙ্ঘার ওপরে এখনো একটা হালকা আলো যেন ঘিরে রয়েছে। তারাও চলে যাবে খুব তাড়াতাড়ি। তাদের আবার কাজ পড়েছে অন্য কোথাও, অন্য কোনো পাহাড়ে আলো দেওয়ার। সারাদিনের জার্নির একটা ধকল আছে বইকি, শরীর বিশ্রাম চাইছে। তবুও যেন পা দুটো কেউ পেরেক দিয়ে আটকে দিয়েছে মাটির সাথে। নিষ্পলক চোখে দাঁড়িয়ে রইলাম একা। এ দৃশ্য যেন বারবার দেখেও আশ মেটে না। এই জন্যই পাহাড় আমাকে এত টানে। দিনের এক এক সময় এক এক রকম রং। আকাশ এখনো ময়ূরকণ্ঠী। একে একে লাইটগুলো জ্বলে উঠেছে। দিব্যি লাগছিল রিসোর্টটা দেখতে। আর ওইটা আমাদের কটেজটা। একটু আগেই আমাদের ইভিনিং টি আর স্ন্যাক্স সার্ভ করা হয়েছে। ওদিকে ডাইনিং রুমের পরিবেশ জমিয়ে দিয়েছে রিসোর্টেরই একজন স্টাফের গলার গান। बाकी थोड़ी सी है जिंदगी जगी धड़कन नहीं। দেখতে দেখতে আমাদের ডিনার হয়ে গেল। সন্ধ্যের পাহাড় যেন আর এক সৌন্দর্যের হাতছানি দেয়। ঘন কালো পাহাড়
আর তার গায়ে গয়নার মতো আলো ঝিলমিল। আমার উল্টো দিকে বিজনবাড়ি পাহাড়। আমি এখন দাঁড়িয়ে আছি হোমস্টের বাগানে। আজকে সকাল থেকে আকাশও যেমন পরিষ্কার, ঠান্ডাও তেমন বেশি। গুগল বলছিল বিকাল 5টার সময় 8, আর এখন বলছে এখানে 5 ডিগ্রি টেম্পারেচার। হালকা হালকা হাওয়াও দিচ্ছে। পাহাড়ি জায়গায় বেড়াতে এলে এই মুহূর্তটা আমি আলাদা করে একটু বার করে নিই। এই নির্জন পাহাড়টাকে একটু এনজয় করার চেষ্টা করি। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকি সামনের দিকে চেয়ে। এইটুকু আমার সারা বছর কাজের জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার একটা রসদ। আমি সারা বছর অপেক্ষা করে থাকি এই কয়েকটা মুহূর্তের জন্য। এটা প্রাইসলেস। পাহাড়ের বুকে আর একটা অন্ধকার ও কনকনে ঠান্ডা রাত, যেন এক রহস্যের চাদর। ধীরে ধীরে হোমস্টের লাইট নিভে যাচ্ছে। চারপাশের নৈশব্দ আর হিমেল হাওয়া হাড় কাঁপিয়ে দেয়, একটা অপূর্ব শান্ত পরিবেশ তৈরি করে। জানি পাহাড়ের এই পরিবেশটা যেমন সুন্দর তেমনই ক্ষণস্থায়ী, তাই ঘরের মধ্যে ঢুকে যেতে যেন ইচ্ছা করে না। আজ ভোরবেলায় সবাই উঠে পড়েছি। লক্ষ্য সূর্যোদয় দেখা, আর সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘার রূপ। ঘরের ভেতর বিছানার ওপর থেকেই সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আমাদের ঘরের বাইরে আসতেই বুঝতে পারলাম আজকেও আকাশ ঝকঝকে পরিষ্কার, তাই কাঞ্চনজঙ্ঘার ওপরে সূর্যোদয়ের আলোর খেলা দেখতে ভালোই লাগবে। ভোরের মায়াবী আলোয় জাদুমাখা পাহাড়ের লেয়ারগুলো যেন একটা ওয়াটার কালারে পেন্ট করা ল্যান্ডস্কেপ। ধীরে ধীরে ঘুম ভাঙছে পাখিদের। পাইন গাছগুলো এখনো রাতের কুয়াশা মেখে ঝিমোচ্ছে যেন। একটু পরে সোনালি আলো পড়বে পাহাড়ের বরফ চূড়াগুলোতে, পড়বে গাছগুলোর ওপর, আর মোড়া ভেঙে জেগে উঠবে ওরা। আমাদের রিসোর্ট লাগোয়া একটা কাঠের টাওয়ার। চলুন উঠে যাই টাওয়ারের ওপরে, দেখি কেমন ভিউ ওখান থেকে। একপাশে ঘন পাইনের বন, তারপর থেকেই বিভিন্ন রঙের পাহাড়ের স্তর। ডিসেম্বরের কনকনে ঠান্ডা, বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা আর অন্য পিকগুলো একেবারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আস্তে আস্তে রং বদলাতে আরম্ভ করেছে আকাশ আর পাহাড়। সবাই চেয়ে রয়েছি, যেন একটা ক্যালেন্ডারের ছবির সামনে দাঁড়িয়ে রয়েছি। পলক ফেলার উপায় নেই। প্রকৃতির এই ক্যানভাসে কে এই ছবি এঁকে রেখেছে কে জানে। এবার আমাদের মিম ছেড়ে যাওয়ার সময়। আমরা যাব দাবাইপানি, আমাদের পরবর্তী গন্তব্য। সেই ভিডিও আসছে এর পরে। মিম টি এস্টেট সংলগ্ন এই হোমস্টেতে এটা আমাদের রিপিট ট্যুর। সোজা ভাষায় বলতে গেলে মিমের ল্যান্ডস্কেপ এত সুন্দর যে আমাদের আবার টেনে নিয়ে এলো এখানে। চা বাগান, কাঞ্চনজঙ্ঘার ভিউ আর পাহাড়ি নদী মিলিয়ে যেন একটা কমপ্লিট ট্যুরিস্ট স্পট এই মিম। চা বাগানের রাস্তায় এক একটা মোড়ের এক এক রকম সৌন্দর্য। এখানে যতক্ষণ ঘুরে বেড়াবেন ততক্ষণ যেন এক অন্য দুনিয়া, একটা স্বপ্নের মতো। কিছুক্ষণের জন্য অন্তত ভুলিয়ে দেবে বাস্তব দুনিয়া আর তার এত এত দায়িত্ব কর্তব্যের বোঝা। কয়েক মুহূর্তের স্বপ্ন হলেও আমার মনে হয় সারা বছরের 365 দিনের মধ্যে কয়েকটা দিন এই স্বপ্ন দেখার জন্য রেখে দেওয়া যেতেই পারে। নমস্কার, ভালো থাকবেন।